বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। যে সভ্যতার ইতিহাসের মিকি নিরাপত্তায় বাস করে মানুষ, তার প্রেক্ষাপটে রয়েছে বিশালতর কোনো সভ্যতার অস্তিত্ব। মানুষের ক্ষুদ্র মাপকাঠিতে, যা হয়তো অশুভ এবং ভয়ঙ্কর। আজ শুনবেন এইচপি লাভক্রাফটের গল্প অবলম্বনে নামহীন শহর। নামহীন সে শহরের কাছাকাছি পৌঁছে আমি টের পেয়েছিলাম জায়গাটা অভিশপ্ত। পূর্ণ চাঁদের আলোয় আরব দেশের মরুসাগর পাড়ি দিতে দিতে দিগন্তের কাছে বালি থেকে উঠে আসা তার কঙ্কালটা আমার প্রথম চোখে পড়েছিল। মনে হচ্ছিল যেন অযত্নে খোঁড়া কোনো কবর থেকে বের হয়ে আসা মৃতদেহ হাত উঁচু করে উঠেছে আকাশের দিকে। এ ধ্বংসস্তূপ পিরামিডদের থেকেও প্রাচীন। ব্যাবিলনের সভ্যতার পত্তনের আগে থেকে এখানে তা দাঁড়িয়ে আছে। দূর অতীতের মহাপ্লাবনে হারিয়ে যাওয়া কোনো বসতির কুয়াশাচ্ছন্ন অতীত তার বুড়ো পাথরদের গায়ে মাখামাখি হয়ে থাকে। আকাশের দিকে কঙ্কালসার একটা হাত তুলে সে যেন আমাকে তার রহস্যের থেকে দূরে ঠেলে রাখছিল। সে রহস্য কোনো মানুষের জানা উচিত নয়। কেউ কখনো তা জানবার সাহসও করেনি। কোনো লোকগাথায় তার নাম নেই, তার বাসিন্দাদের গল্প বলা নেই কোনো প্রাচীন মহাকাব্যে। শুধু মরুচর বেদুইনদের ক্যাম্পফায়ারে নিচু গলায় কেউ কেউ তার জীবিতকালের উপকথা শোনায়। সে উপকথার জন্ম দিয়েছিল আব্দুল আল হাজরেদের এক উন্মাদ স্বপ্ন। সেই স্বপ্ন থেকে জেগে উঠে সে শুধু এটুকুই বলতে পেরেছিল, অস্তা চয়নে থাকে সে তো জানে মৃত প্রাণ নয়। কোটি গল্প বয়ে চলে, যখন মৃত্যুরও মৃত্যু হয়। হ্যাঁ, আরবরা আমাকে বাধা দিয়েছিল বইকি, আমি মানিনি। বিশ্বস্ত উটটার পিঠে চড়ে একলাই রওনা দিয়েছিলাম নিষ্প্রাণ বালির সমুদ্র ঠেলে। তার মূল্যও দিচ্ছি আমি। আমার মুখের দিকে দেখুন একবার। ভয়ের এমন গভীর ছাপ আপনি আর কোনো মুখে দেখবেন না। আজও রাত্রের বাতাস জানালায় ঝাঁকুনি দিলে আমি ভয়ে কেঁপে উঠি। আমার মনে পড়ে যায় চাঁদের ঠান্ডা আলোয় অন্তহীন ঘুমের গভীর থেকে জায়গাটা আমার দিকে তাকিয়েছিল। সেদিকে এক ঝলক তাকিয়ে আমার জায়গাটাকে খুঁজে বের করার আনন্দটা এক মুহূর্তে হারিয়ে গেল। উটটার রাশ টেনে থামিয়ে আমি সকালের আলোর জন্য অপেক্ষায় রইলাম।
কতটা সময় যে এমনভাবে কাটিয়েছিলাম তার হিসেব রাখিনি। অবশেষে পূর্ব দিকে যখন প্রথম আলোর সোনালি আভা জেগেছে, ঠিক তখনই একটা গোয়ানির শব্দ পেয়ে আমি খেয়াল করলাম পাথুরে সেই ধ্বংসস্তূপের ভেতরে একটা বালির ঝড় উঠেছে। অথচ আকাশ তখন ঝকমকে নীল, দিগন্তব্যাপী মরুভূমি শান্ত হয়ে আছে, সেখানে দুর্যোগের চিহ্নও ছিল না। তারপর দিগন্তে সূর্য মাথা জাগালো, দ্রুত মিলিয়ে যেতে থাকা সেই ক্ষুদে ঘূর্ণিঝড়কে ফালা ফালা করে দিয়ে ছুটে এলো তার আলোর ফলা। আর ঠিক সেই মুহূর্তে কানে এলো যেন মাটির গভীর থেকে ভেসে আসছে একটা গম্ভীর ঘণ্টার ধ্বনি, যেন নীল নদের পারে মেমনরা সূর্যকে স্বাগত জানাচ্ছে। কানে সেই ঘণ্টার রেশ নিয়ে আমি আমার উটটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চললাম বালি থেকে মাথা জাগিয়ে থাকা বোবা পাথরের স্তূপটার দিকে। সে স্তূপকে হয়তো আমি ছাড়া কোনো মানুষ কখনো দেখেনি। সে ধ্বংসস্তূপ মিশরের চেয়ে প্রাচীন, মেসোপটেমিয়ার সুপ্রাচীন সভ্যতাও তার তুলনায় মাত্র সেই দিনের ইতিহাস। সারাটা দিন আমি ঘুরে ঘুরে বেড়ালাম সেই ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা পাথরদের অলিগলিতে। সে পাথরে কোথাও একটা আঁচড়ের দাগ নেই, কোনো লিপির একটা অক্ষরের চিহ্ন নেই, যা থেকে এ শহরের ইতিহাসের আন্দাজ করতে পারি, জানতে পারি তার মানুষজনদের কথা। অবশ্য যদি তা মানুষেরই তৈরি হয়ে থাকে। সন্দেহটা হবার কারণও ছিল, এ শহরের গায়ে আমাদের চেনা ইতিহাসের চেয়ে বেশি প্রাচীনত্বের ছাপ ছিল। এর গড়নে এমন কিছু জ্যামিতিক আভাস আমি পাচ্ছিলাম যা এ দুনিয়ার পরিচিত জ্যামিতিক সূত্রকে মানে না। তারপর চাঁদকে সঙ্গে করে রাত ফিরে এলো, সঙ্গে সঙ্গে বাতাসে ফিরে এলো গত রাতের অদ্ভুত ঠান্ডা ভাবটা। আমি শহরের চৌহদ্দি ছেড়ে বেরিয়ে এলাম। ফিরে আসতে আসতে দেখেছিলাম ধ্বংসস্তূপের মধ্যে ফের জেগে উঠেছে বালির ঘূর্ণি হাওয়া। আমার পেছনে তা ধূসর সেই সব পাথরের বুকে যেন কোনো অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছিল। রাতভর ভয়ানক দুঃস্বপ্নের ঘোরে কাটিয়ে যখন চোখ মেললাম, তখনও আমার কানে স্বপ্নে শোনা সেই সব ঘণ্টার শব্দ লেগে আছে। নামহীন সে শহরের অলিগলিতে তখন মিলিয়ে আসছিল গত রাতের ঘূর্ণিঝড়ের রেশ। তার উড়ন্ত বালির ভেতর দিয়ে সূর্যের প্রথম আলো এসে আমার চোখ ছুঁয়ে যাচ্ছিল। শান্ত মরুভূমির বুকে প্রাচীন কোনো রাক্ষসের দেহের মতো ছড়িয়ে থাকা সেই নামহীন শহরের শরীরে এইবার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল ঘূর্ণিঝড়টা। সারাটা সকাল কেটে গেল আমার শহরের বুকে খোঁড়াখুঁড়ি করে। লাভ হলো না কোনো। দুপুরে খানিক বিশ্রাম নিয়ে উঠে বিকেলে অন্য পথে কাজ শুরু করলাম আমি। এবার আর খোঁড়াখুঁড়ি নয়, শহরের হারিয়ে যাওয়া ঘরবাড়ি আর রাস্তাঘাটের চিহ্ন ধরে একটা কাল্পনিক ছবি তৈরির চেষ্টায় মন দিলাম। সেই করতে করতেই সুবিশাল শহরের একটা মানচিত্র গড়ে উঠেছিল আমার মনে। সে শহর সভ্যতার শৈশবে মনারের বুকে গড়ে ওঠা সারনাথ কিংবা ইব এর প্রাক মানব প্রস্তর নগরীর চেয়েও প্রাচীন। ঘুরতে ঘুরতে কখন যেন এসে পড়েছিলাম শহরের একেবারে মাঝখানটায়।
এখানে পাথরের স্তর টিলার মতো উঁচু হয়ে গেছে, জমি ছাড়িয়ে। তার গায়ে কিছু ছোট ছোট ঘর বা মন্দির খোদাই করা দেখে আমার মনে নতুন করে আশা জাগলো। বাইরের পাথরের গায়ে কোনো লিপি বা ছবি থাকলেও বালির ঘষায় তা হারিয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু ওই ঘরগুলোর ভেতরে হয়তো প্রাচীন এই সভ্যতার কিছু চিহ্ন বেঁচে গিয়ে থাকতে পারে। কোদাল দিয়ে জমাট বাঁধা বালি সরিয়ে তাদের একটার ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে বুঝলাম আমার অনুমান ভুল নয়। ঘরটা সম্ভবত মন্দির ছিল কোনো কালে। এর ভেতরে প্রাচীন বেদি, স্তম্ভ বা কুলুঙ্গির সুস্পষ্ট চিহ্ন আছে। এদিক ওদিক দাঁড়িয়ে ছিল পাথরে খোদাই করা কিছু প্রতীকী ভাস্কর্য। যখন তাদের সৃষ্টি হয়েছিল তখনও হয়তো এই জায়গা মরুভূমির গ্রাসে চলে যায়নি, তবে সব কিছুই ছিল আশ্চর্য রকমের নিচু। সোজা হয়ে দাঁড়াবার মতো জায়গাও ছিল না সে মন্দিরে। নিচু হলেও আয়তনে বেশ বড় ছিল ঘরটা। টর্চের আলোয় একবারে অল্প খানিকটা করেই চোখে পড়ছিল আমার। ভেতরটাকে ভালো করে দেখে নিয়ে আমি ফের হামাগুড়ি দিয়ে বাইরে এলাম। সেখানে তখন সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠেছে। আবিষ্কারের নেশায় আমি সব ভুলেই গেছি। ফিরে যাবার কথা তাই মনে এলো না। আলো আধারের মধ্যে অন্য একটা গুহা মন্দিরের মুখে বালি সরিয়ে আমি তার ভেতরে ঢুকে এলাম। এ ঘরটাও আগের মতো একই রকম নিচু, তবে এটা অনেক কম চওড়া। তার পেছন দিকটা সরু হয়ে গলির মতো এগিয়ে গেছে অন্ধকারে। তার মুখে অজস্র সাংকেতিক মূর্তির ভিড়। টর্চের আলো ফেলে সেগুলোকে দেখছি। এমন সময় বাইরে থেকে হঠাৎ হাওয়ার শব্দ ভেসে উঠল। সঙ্গে সঙ্গে সেখান থেকে আমার উটটার ভয়ার্ত ডাক ভেসে এলো একবার। তাড়াতাড়ি উঠে বাইরে এলাম আমি। সেখানে তখন প্রাচীন পাথরের গায়ে ঝলমল করছে মধ্যরাতের জ্যোৎস্না। টিলার মাথা থেকে বয়ে আসা ঝোড়ো হিমেল হাওয়ায় মাথা জাগানো বালির ঘূর্ণিটাও ঝিকমিক করছিল সেই আলোতে। বোধহয় হঠাৎ সেই ঠান্ডা হাওয়ার ঝাপটাতেই ভয় পেয়ে গেছে প্রাণীটা। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার দড়ি ধরে তাকে সরিয়ে নিয়ে যেতে হঠাৎ টিলার মাথার দিকে চোখ পড়ল আমার। সেখানে হাওয়া একেবারে শান্ত। দেখে একবার গা ছমছম করে উঠেছিল আমার। তারপরেই মনে পড়ল, রোজই তো সকাল সন্ধে এই হাওয়াটা ওঠে এখানে। সম্ভবত পাহাড়ের গায়ে কোনো ফাটল দিয়ে হাওয়ার বওয়ার জন্যই এমনটা হয় এখানে। কথাটা মনে হতে ভালো করে খেয়াল করে দেখলাম ঘূর্ণিটার দিকে অনেকটা দক্ষিণে পাহাড়ের গায়ে একটা বিন্দু থেকে উঠে আসছিল তা। জায়গাটাকে ভালো করে নজর করে বুঝলাম আমার অনুমান ভুল নয়। সেখানে আবছা আলোয় প্রায় অদৃশ্য একটা ফাটল চোখে পড়ল। তার মধ্যে থেকে হাওয়ায় ভর করে বেরিয়ে আসছিল ভাসমান বালির স্রোত। উটটা দড়ি ছেড়ে আমি এগিয়ে গিয়ে বালির ঝড়ে ডুব দিলাম। তারপর চোখে মুখে বালি মাখা হাওয়ার ঘষা উপেক্ষা করেই এগিয়ে গেলাম ফাটলটার দিকে। ফাটলটার কাছাকাছি পৌঁছে দাঁড়িয়ে যেতে হলো আমায়। হাওয়ার তেজ এখানে অনেকটাই বেশি। তার ধাক্কা পেছন দিকে ছিটকে দিতে চাইছিল আমাকে। চাঁদের আলোয়
নজরে পড়েছিল একটা গুহা মন্দির। অতিকায় খোলা মুখ দিয়ে ছুটে আসছে বরফ ঠান্ডা সেই ঝড়। গোয়ানের শব্দ তুলে বালি উড়িয়ে ছুটে যাচ্ছে তার নিচের দিকে। খানিক পরেই হঠাৎ গতি কমাতে শুরু করলো ঝড়টা। কয়েক মিনিটের মধ্যেই কোনো চিহ্নই রইল না তার। মাঝরাতের মরুভূমির নৈশব্দ আমাকে ফের ঘিরে ফেলল। উড়ন্ত বালির ঝাঁক ফের ফিরে গেছে মাটির বুকে, কিন্তু সেই নৈশব্দের মধ্যে খানিক নিচে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপটার মধ্যে যেন কেউ একজন ছিল। আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছিল কোনো একটা অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছে তার অতিকায় পাথরের খণ্ডগুলোর ফাঁকে ফাঁকে। আকাশে চাঁদের আলোটা তীর তীর করে কাঁপছিল আমায় ঘিরে। মাথা তুলে দেখলাম ঢেউ তোলা ঝিলের বুকে এসে পড়া ছবির মতোই টলমল করে কাঁপছে তার আলো। সেদিকে তাকিয়ে একটা হিমেল অনুভূতি বয়ে গিয়েছিল, কিন্তু আমার কৌতূহল আমাকে পাগল করে তুলেছে তখন। হাওয়া পড়ে আসতেই আমি এগিয়ে গেলাম তার উৎস মুখটার দিকে। মন্দিরটা সম্ভবত একটা অতিকায় প্রাকৃতিক গুহা। সোজা হয়ে দাঁড়ানো যায় তার ভেতরে। এখানেও পুজোর বেদি, পাথর খোদাইগুলো অন্য গুহা দুটোর মতোই নিচু গড়নের। চারপাশের দেওয়ালে আলো ফেলে আমার উত্তেজনা চরমে উঠল। এই প্রথম সে দেওয়ালে দেখা গেছে এ শহরের বাসিন্দাদের আঁকা ছবির চিহ্ন। দেয়াল জোড়া বিচিত্র আঁকা বাঁকা রঙের কিছু প্রায় অদৃশ্য নকশা। পুজো বেদিগুলোর মধ্যে দুটোর গায়েও বেশ কিছু খোদাই করা নকশা তখনও অবিকৃত রয়ে গেছে। সবচেয়ে অবাক হলাম ছাদের দিকে আলো ফেলে। অতকাল আগে চৌরস মসৃণ এই পাথরের ছাদগুলো তৈরির জন্য কোন উন্নত প্রযুক্তি তারা কাজে লাগিয়েছিল কে জানে। হাওয়াটা কোন পথে পাতাল থেকে উঠে আসে তা নজরে পড়তেও দেরি হলো আমার। হঠাৎ মন্দিরের ভেতর দিকে দেওয়াল থেকে একটা চোখ ধাঁধানো আলোর ঝিলিক জেগে উঠেই মিলিয়ে গেল ফের। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গিয়ে দেওয়ালের দিকে চোখ ফেলে মাথাটা একবার ঘুরে উঠেছিল আমার। সেখানে পাথর খোদাই করে একটা দরজা একটু ফাঁক হয়ে রয়েছে দেওয়ালের গায়ে। ফাঁকটা দিয়ে টর্চ ঢুকিয়ে তার বোতাম টিপতে আলোয় ধুয়ে গেল দরজার ভেতর দিকটা। সে আলোয় দেখলাম ধাপে ধাপে একটা সিঁড়ি নেমে গিয়েছে পাতালের দিকে। আজও আমি সেই সিঁড়িটাকে দুঃস্বপ্নে বারবার দেখি, কারণ আমি জানি ও সিঁড়ি কোথায় যায়। কোনো মতে পা রাখবার মতো ধাপ কাটা একটা খাড়া মই যেন নেমে গেছে অতল অন্ধকার ফুঁড়ে। আমার মাথায় তখন উন্মাদ আরব কবির কথাগুলো ভাসছিল। পরিচিত পৃথিবী থেকে উঠে আসা সেই ভয়াল সাবধান বাণীরা। নিস্তব্ধ মরু সমুদ্রের বুক বেয়ে এসে যেন ছড়িয়ে পড়েছিল নামহীন শহরের সেই নির্জন মন্দিরে। তবে সেই সাবধান বাণী আমাকে বাধা দিতে পারেনি সে রাত্রে। একটু ইতস্তত করেছিলাম শুধু। তারপর দরজা পেরিয়ে পা রেখেছিলাম সেই সিঁড়ির ধাপে। কখনো খাড়াই ধাপ, কখনো বা নিচু কোনো গলি, তারপর ফের আরো খাড়াই ধাপ বেয়ে অতলের দিকে নেমে চলতে চলতে কখন যে আমার হাতের টর্চটা নিভে গেছে
তার খেয়াল ছিল না। খেয়াল ছিল না কত ঘন্টা, মিনিট বা দিন কেটে গেছে সেই পথে অন্ধের মতো এগিয়ে চলতে চলতে। সেই অন্ধকারে এগিয়ে যেতে যেতে আমার স্মৃতিতে ঘুরে ফিরে আসছিল অজস্র অন্ধকার গাথার সুর। কখনো আল হাজরেতের দুঃস্বপ্নের কাব্য, কখনো মদের বিকারগ্রস্ত অশুভ শস্ত্রপীরে, কখনো আমুদরিয়ার তীরে আফরা সাহেব তার দৈত্যদের ভেসে যাবার কাহিনীটুকু বিড়বিড় করে মন্ত্র পাঠের মতো বলে চলেছিল আমার বুক। একটা খাড়াই সিঁড়ি বেয়ে নামতে নামতে আমি খেয়াল করলাম আমি সুর করে টমাস মুর গাইছি। অতীতের গোপন পাতালের পথ বেয়ে আধারের বুকে চলেছি ধেয়ে, আমায় ঘিরেছে পাথর কারার কন্দর, চকিত ঝলকে তার নিচে জাগে সে অজানা বন্দর। অসীম তলে আলো জেলে একা দাঁড়িয়ে, অন্ধকারে গভীর নাগাল ছাড়িয়ে, অন্ধকারের গভীর নাগাল ছাড়িয়ে। অবশেষে এক সময় পথ এসে শেষ হলো একটা মসৃণ মেঝেতে। এখানে ছাদ একটু উঁচু, সোজা হয়ে দাঁড়াতে না পারলেও অন্তত হাঁটুতে ভর দিয়ে বুঝতে পারলাম আমি একটা মাঝারি মাপের গলির মধ্যে রয়েছি। তার দুপাশে সাজানো কিছু কাঁচের দরজাওয়ালা বাক্স, পাহাড়দের শিকড় ছড়িয়ে মাটির বহু নিচে একটা আদিম আস্তানায়। সে জিনিস কি করে এলো তা বোঝার চেষ্টা তখন করছি না আমি। হাতড়ে হাতড়ে আন্দাজ করেছিলাম জিনিসগুলো লম্বাটে, অনেকটা কফিনের মতো গরমে। দু একটার গায়ে ধাক্কাও দিলাম, এক চুলো নড়ল না জিনিসগুলো। নড়বে না, নড়বে না। দৃষ্টি দিয়ে ভাবতে ভাবতে এতটাই অভ্যস্ত যে লম্বা অন্ধকার প্যাসেজটা হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে যেতে আমি যেন মনের চোখে দেখতে পাচ্ছিলাম দুপাশে সাজানো প্রাচীন কফিনের সারের মধ্যে দিয়ে একটা মানুষ হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার পেরিয়ে, আরো গাঢ় অন্ধকারের দিকে। তারপর আমি ঘরটাকে দেখলাম। হ্যাঁ, দেখলাম। কল্পনার দৃষ্টি যে ঠিক কখন বাস্তবের দৃষ্টির সাথে মিশে গিয়েছিল তা আমি টের পাইনি। যখন খেয়াল হলো তখন দেখি সামনে একটা আবছা আলো জেগে উঠেছে। পৃথিবীর গভীর থেকে চুইয়ে আসা আলোর সেই আভায় প্যাসেজটা তার দুধারে সাজানো বাক্সগুলো আবছা আমার চোখে পড়েছিল। শুরুতে তার সঙ্গে কল্পনায় দেখা জায়গাটার বিশেষ তফাৎ করতে পারছিলাম না আমি, কিন্তু যত আলোর উৎসটার দিকে এগোতে লাগলাম ততই উজ্জ্বলতর আভায় আমি বুঝতে পারছিলাম আমার কল্পনা কতটা দুর্বল ছিল। মাটির উপরে দাঁড়িয়ে থাকা গুহা মন্দিরগুলোর মতো কোনো আদিম ধ্বংসস্তূপ এটা নয়। তার দুপাশের দেওয়ালে উজ্জ্বল রঙে আঁকা অজস্র মুরালের সার, সেগুলো প্রত্যেকটাই উদ্ভট, আর তাদের নিচে সার বেয়ে রাখা কাঁচের আড়ালে বাক্সবন্দি অজস্র মমি। না, মানুষের নয়, পরিচিত কোনো পার্থিব প্রাণীর মৃতদেহ তারা নয়,
এই দুঃস্বপ্নের জীবদের এই গ্রহের প্রকৃতি জন্ম দিতে পারে না। সরীসৃপ প্রজাতির প্রাণী এরা। তাদের দু একটার সাথে কোথাও কুমির বা সিলের সামান্য মিল ছিল হয়তো, কিন্তু সে ছাড়া বাকিগুলোর গড়ন একেবারেই কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না। আকারে ছোটোখাটো মানুষের সমান, সামনের পা দুটো ভারী সূক্ষ্মভাবে তৈরি। তার চেটো আর আঙুলের গড়ন দেখে মানুষের হাত বললে ভুল। আর সবচেয়ে আশ্চর্য ছিল তাদের মাথার গড়ন। সে গড়ন জীবজগতের কোনো পরিচিত নিয়ম মানে না। নাকহীন মুখ, উঁচু হয়ে থাকা অতিকায় কপাল, কুমিরের মতো হিংস্র তাদের জীবন, অথচ ওরই মধ্যে অতি মানবিক বুদ্ধিমত্তার আবছা আভাস। আর তাদের পরনের চেনা অচেনা মণিমুক্তয়ে ছড়ানো রাজকীয় পোশাক সেগুলোকে আরও ভয় ধরানো করে তুলেছে। অতীতের সে সমাজে এই ধরনের সরীসৃপদের জায়গা যে উঁচুর দিকে ছিল, দেওয়ালের মুরালগুলোতে তাদের অসংখ্য উপস্থিতি তার প্রমাণ দেয়। সেখানে কোনো অজানা সমুদ্রের ধারে বিচিত্র এক অপরিচিত প্রকৃতিতে এই জন্তুদের জীবনযাত্রার সার ছবি দেখতে দেখতে একটা ধারণা গড়ে উঠেছিল আমার মনে। ছবিগুলো সম্ভবত প্রতীকী। প্রাচীন রোমের নেকড়ে কিংবা রেড ইন্ডিয়ানদের নানা প্রজাতির পশু দেবতার মতোই এই জন্তুরাও সম্ভবত এই প্রাচীন শহরের মানুষের উপাস্য দেবতা ছিল। উপাস্য দেবতার প্রতীকের মধ্যে দিয়েই হয়তো এখানকার মানুষ নিজেদের ইতিহাস লিখে গেছে ছবির ভাষায়। প্রতীকের খোলসটা ছাড়াতে পারলে এই নামহীন শহরের বিষয়ে অনেক খবরই হয়তো পেয়ে যেতে পারি আমি এখান থেকে। ধারণাটা মাথায় আসতেই আমি এইবার ছবিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলাম। গল্পটা মোটামুটি এই রকম। আফ্রিকার উপকূল সমুদ্র থেকে জেগে উঠবার অনেক আগে এইখানে সমুদ্রের ধারে একটা শহর ছিল। তারপর একসময় সমুদ্র দূরে সরে গেল, শহরটাকে ঘিরে এলো মরুভূমি। তখন বসতির দ্রষ্টারা বলেছিল পাহাড়ের শিকড় বাকড় ছাড়িয়ে মাটির অনেক গভীরে একটা স্বর্গ দুনিয়া তাদের জন্য অপেক্ষায় আছে। দেওয়ালের গায়ে আমার চোখে পড়েছিল ক্রমাগত মরুভূমির সাথে লড়তে লড়তে সে শহরের বাসিন্দারা পাথরের বুক খুঁড়ে কিভাবে তলিয়ে গেল সেই অন্য দুনিয়ায়। গল্পের এই অংশের ছবিগুলো একেবারে নিখুঁত। যে পথে আমি নেমে এসেছি, ছবির অনেক জায়গায় সেই পথগুলোকে চিনতে অবধি পারছিলাম। ধীরে ধীরে প্যাসেজ বেয়ে আলোর উৎসটার দিকে এগোতে এগোতে আমি দেখে চলছিলাম মহাকাব্যিক যাত্রার পরের পর্বগুলোকে। দেখে চলছিলাম এদের বিচিত্র ধর্মাচরণ আর জীবনযাত্রার ছবি। প্রায় 1 কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে তারা সরে এসেছিল পাতালের আশ্রয়ে। ততদিনে বহু দূর এগিয়েছিল এই সভ্যতা, তাদের নিজস্ব লিপি অবধি ছিল। অথচ তবু সেই চিত্র ইতিহাস থেকে কিছু বিষয় একেবারে বাদ পড়ে যাবার কোনো ব্যাখ্যা আমি পাচ্ছিলাম না। যেমন কোনো ছবিতেই যুদ্ধ বা অন্যভাবে হত্যা বাদে কোনো মৃত্যু বা সৎকারের প্রমাণ নেই। ততক্ষণে আলোর উৎসের আরও কাছে সরে এসেছিলাম আমি। ছবিগুলো এইবার দিনের আলোর মতোই পরিষ্কার দেখা যাচ্ছিল। মাটির গভীরে নতুন দুনিয়াতে এসেও ওপরের পৃথিবীকে তারা ভোলেনি। সেখানে মরুভূমির বুকে পড়ে থাকা সেই ধ্বংসস্তূপের ছবি বারংবার ফিরে আসছিল। চাঁদের আলোয় দেখানো
সেই ধ্বংসস্তূপের মৃত শরীরের ওপরে সোনালি আলোয় মোড়া মেঘের মতোই ভেসে থাকে তাদের নতুন জগতের অসামান্য সুন্দর পাহাড়, নদী, বনভূমির ছবিরা। গ্যালারির একেবারে শেষ অংশে এসে হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছবিদের চরিত্র বদলে গেল। খানিক আগে অবধি দেখা উঁচু মানের শিল্পিত ছবিদের জায়গায় দেখা যাচ্ছিল এলোমেলো অপুটো হাতে আঁকা ছবির দল। সে ছবিতে বাইরের দুনিয়ার প্রতি ক্রমাগত বেড়ে ওঠা হিংস্রতার পরিচয় পাচ্ছিলাম পদে পদে। এই পর্বের অজস্র ছবিতে পরিষ্কার ধরা পড়ছিল একটা গভীর অবক্ষয়ের সূচনা ঘটেছে তাদের জীবনে। তাদের আত্মারা পৃথিবীর গহ্বর ছেড়ে ভেসে বেড়ায় একালের সেই পরিত্যক্ত দুনিয়ার শুকনো বুকে। শুকিয়ে ওঠা চেহারার সরীসৃপ পুরোহিতরা রাজকীয় পোশাকে সেজে ক্রমাগত অভিশাপ দিয়ে চলে পৃথিবীর উপর তলার বাসিন্দাদের। অবশেষে একেবারে শেষের দিকে একটা ছবিতে আমি প্রথমবার একজন মানুষের দেখা পেলাম। অনন্ত মরুভূমির বুকে একলা আদিম মানুষ, সম্ভবত প্রাচীন আইরেন কোনো এক পরিব্রাজক তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে একদল সরীসৃপ জীব। ছবিটা দেখতে দেখতে আমার মনে পড়েছিল এই নামহীন শহরের নামে কেন শিউরে ওঠে স্থানীয় আরবরা। এই ছবিটার পরে বাকি দেয়ালটুকু ফাঁকা পড়েছিল। নিচু প্যাসেজটাও একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি আমি ততক্ষণে। তার একেবারে শেষ প্রান্তে একটা বড় চৌকো ফুটোর মধ্যে দিয়ে আলোটা আসছিল। আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলাম। তারপর সাবধানে মাথা বাড়িয়ে দিলাম দরজার মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গে একটা অস্ফুট চিৎকার করে মাথাটা টেনে আনলাম আমি। তার বদলে গর্তের অন্য প্রান্তে যত দূর চোখ যায় জেগে আছে একটা অপার্থিব ভাস্কর শূন্যতা। গর্ত বেয়ে তারই খানিক এসে পৌঁছেছে আমার পরিচিত পৃথিবীর বুকে। সে আলো দৃষ্টিকে মুক্তি দেয় না, অন্ধকারেরই অন্য রূপের মতো চোখের সামনে অজানার দেয়াল তুলে ধরে। দরজা থেকে সেই শূন্যতা বেয়ে অতলের দিকে নেমে গিয়েছে সরু একটা সিঁড়ি। কয়েক হাত দূরে গিয়েই সেই উজ্জ্বল আলোকাভাসের আড়ালে হারিয়ে গেছে। সেই সিঁড়ির দিকে একবার পা বাড়িয়েছিলাম আমি, কিন্তু তারপরেই শিউরে উঠে পিছিয়ে এসেছিলাম। গর্তের এদিকে বাঁ দেওয়াল ঘেঁষে একটা অতিকায় আধ খোলা পাল্লা। তাতে ধাক্কা দিয়ে বন্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাল্লাটা নড়েনি একটু। ক্লান্ত হয়েই সেইখানে মেঝের ওপর যে কখন শুয়ে পড়েছিলাম তা আমার নিজেরই খেয়াল নেই। শুয়ে শুয়ে বারবার একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় ঘুরে আসছিল। ধরে নিলাম এই শহরের মানুষজন ওই সরীসৃপ দেবতাদের প্রতীকে নিজেদের গল্প বলেছে, কিন্তু সেক্ষেত্রে ওপরের মন্দির থেকে শুরু করে তাদের পাতাল দুনিয়ায় যাবার সুড়ঙ্গগুলো, তাদের এই চিত্র গুহা, সেগুলো এত নিচু কেন হবে? মানুষকে যদি তারা সরীসৃপ দেবতার প্রতীকেই আঁকে, তাহলে শেষ দৃশ্যে শিকারটা মানুষের চেহারা কেন আঁকলো তারা? অনেকগুলো কেন মিলে একটা ব্যাখ্যাহীন ভয়ের জাল বুনে তুলেছিল আমাকে ঘিরে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ভয়কে কাটিয়ে উঠলাম আমি। সামনের খোলা দরজাটা আমাকে ডাকছিল। ওর সেই উজ্জ্বল অন্ধকারের আড়ালে
যে স্বর্গের মতো দুনিয়া আছে তার ছবি আমি প্যাসেজের দেওয়ালে দেখেছি। উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে যেতে হঠাৎ করে সেই তীব্র ভয়ের অনুভূতিটা আমার মনে ফিরে এলো। নামহীন এই শহরে সন্ধে নামবার মুখে যে ভয়ের অনুভূতি পেয়েছিলাম প্রথম দিন, এ যেন তারই বহু গুণ তীব্র একটা রূপ। আর তার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাথার ওপর থেকে একটা গভীর গোয়ানের শব্দ ভেসে এলো, যেন বহু দূর থেকে প্যাসেজটার দিকে ধেয়ে আসছে তা। হঠাৎ কি মনে হতে হাতের ঘড়িটা দেখলাম আমি, সকাল হয়ে আসছে। প্যাসেজের মধ্যের তাপমাত্রা হঠাৎ কমে এসেছে। আমায় ঘিরে নড়াচড়া করতে শুরু করা বাতাস জানিয়ে দিচ্ছিল সারা রাত এই গুহাদেশ থেকে বাইরে বের হয়ে ঘুরে বেড়ায় যে হাওয়ার ঝড়, এখন সূর্য ওঠবার পরে তা ফের তার গুহার আশ্রয় ফিরে আসছে। পাহাড়ের দেওয়ালে ধাক্কা খেয়ে ওই গম্ভীর শব্দ আসছে তারই পদধ্বনি। তাড়াতাড়ি মাটিতে ঝুঁকে পড়ে আমি ছুটে আসা সেই ঝড়ের মুখোমুখি হবার জন্য তৈরি হলাম। আর তারপর একেবারে হঠাৎ করেই প্যাসেজের অন্য পাশ থেকে ছুটে এলো বরফ ঠান্ডা হাওয়ার ঝড়। আমার শরীরে বজ্র টান দিতে দিতে তা ধেয়ে চলল খোলা দরজা পেয়ে আলোকিত পাতালের দিকে। প্রাণপণে নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধছিলাম আমি, আঁকড়ে ধরে রাখছিলাম ওই দরজার হাতল। হাওয়ার তীব্র টান যেন হাজারটা হাতের মতো ছিঁড়ে খুঁড়ে ফেলতে চাইছিল আমার শরীরটাকে। আমার চোখে ভাসছিল হিংস্র সরীসৃপদের হাতে টুকরো টুকরো হয়ে যেতে থাকা আদিম মানুষটার ছবিটা। ধেয়ে চলা বাতাসের সেই গর্জনে আমার শরীরকে ঘিরে তার হিংস্র অক্ষম নখঘাতের দেহহীন অসহায়তার ক্রোধের উত্তাপ ছিল, যেন আমাকে ছিঁড়ে নিয়ে যাওয়ার অক্ষমতাই ক্রমশ বাড়িয়ে দিচ্ছিল তার উন্মাদ শক্তিকে। সেই মুহূর্তে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম আমি, চিৎকার করছিলাম প্রাণপণে, কিন্তু হাওয়ার পিশাচদের ক্রমাগত গোয়ানির শব্দে সে চিৎকার চাপা পড়ে যাচ্ছিল বারবার। তীব্র হাওয়ার ঝটকার বিরুদ্ধে হামাগুড়ি দিয়ে সরে সরে যেতে চাইছিলাম আমি, কিন্তু আমার সে চেষ্টাকে পরাস্ত করে আস্তে আস্তে আমাকে দরজার ওপাশে অতলের দিকে ঠেলে নিয়ে চলছিল সে ঝোড়ো বাতাস। অবশেষে একসময় বোধ শক্তি হারিয়ে ফেললাম আমি। শুনতে পাচ্ছিলাম উন্মাদ আরব আল হাজরেদের সেই কবিতা উড়ে চলেছি চিৎকার করে। হস্তা চলে থাকে সে তো জানি মৃত প্রাণ নয়, কোটি কল্প বয়ে চলে যখন মৃত্যুর মৃত্যু হয়। হস্তা চলে থাকে সে তো জানি মৃত প্রাণ নয়, কোটি কল্প বয়ে চলে যখন মৃত্যুর মৃত্যু হয়। চলে থাকে সে তো জানে মৃত প্রাণ নয়, কোটি কল্প বয়ে চলে যখন মৃত্যুর মৃত্যু হয়।
মাতৃভূমির সেই অজ্ঞাত ঈশ্বররাই হয়তো বলতে পারবে ঠিক কি হয়েছিল এরপরে। মাটির অনেক গভীরে অন্য এক দুনিয়ার প্রবেশ পথে জীবনের জন্য লড়াই করতে করতে শুনতে পেয়েছিলাম আস্তে আস্তে বাতাসের সেই উন্মাদ গর্জন বদলে যাচ্ছে অদ্ভুত কিছু শব্দে। অজানা ভাষায় উন্মাদ গর্জন আর অভিসম্পাতের সেই সম্মিলিত কণ্ঠস্বর আমার মস্তিষ্কে সরাসরি এসে ঘা দিচ্ছিল। প্যাসেজের আধো অন্ধকারে যা দেখতে পাইনি, দরজা দিয়ে বয়ে আসা অন্য দুনিয়ার উজ্জ্বল ভাস্বরতা সেই ছবিকে ধরে দিয়েছিল আমার চোখের সামনে। ধেয়ে চলা সেই হাওয়ার বুকে আমি দেখেছিলাম একদল দুঃস্বপ্নের জীব। তাদের বিকৃত অর্ধস্বচ্ছ সরীসৃপ শরীরগুলো কিলপিল করে ধেয়ে চলেছে আমার পাশে। অসহায় আক্রোশে আমাকে ঘিরে বাড়িয়ে ধরেছে তাদের দাঁত, নখ। সে সরীসৃপদের আমি চিনি। একদিন বস্তুময় শরীরে তারাই গড়ে তুলেছিল এই নামহীন শহরের ভিত। এক সময় ঝড় থেমে গেল। সরীসৃপ বাতাসের শেষ ঝলকটা সেই আলোকিত পাতালে হারিয়ে যাবার পরেই ধাতব ঘণ্টাধ্বনির মতো কান ফাটানো শব্দ করে বন্ধ হয়ে গিয়েছিল সেই গর্তের মুখের দরজা। অন্ধকার সেই পাতাল দুনিয়ায় একলা দাঁড়িয়ে আমি শুনেছিলাম সুরঙ্গ বেয়ে নীল নদের পারে মেমনদের সূর্যা পূজার ঘণ্টাধ্বনির মতোই সে শব্দ ছড়িয়ে পড়ছে মানুষের দুনিয়ায়। ভয় আসলে কি? ভয় হলো সেই প্রথম অনুভূতি যেটা আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করে প্রথম অনুভব করতে পারি। আর সেই ভয় আমাদের তাড়া করে বেড়ায় আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অর্পণ। আপনারা শুনছিলেন এইচপি লাভক্রাফটের গল্প অবলম্বনে নামহীন শহর। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। ধন্যবাদ।